প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ব্যবস্থাপনা বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনার্স প্রথম বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস পরিচালনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মঞ্জুর আহমেদ ভূঁইয়া, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো এবং গৃহে অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলছো। এছাড়াও জরুরি প্রয়োজনে বের হতে হলে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী এবং সামাজিক দূরত্ব বজায় রাখছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসের শুরুতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি লক্ষ্মীপুর সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যারের প্রতি, যার ঐকান্তিক ইচ্ছা ও আন্তরিকতায় এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় বা ব্যাহত না হয় সেজন্য উনি লক্ষ্মীপুর সরকারি কলেজে অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই আমাদের ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের সম্মানিত সহকর্মীবৃন্দ অনলাইন ক্লাস পরিচালনা করেছেন। আশা করছি তোমরা ক্লাসগুলো উপভোগ করেছ এবং তোমাদের কাছে আশা থাকবে তোমরা শুধুমাত্র নিজেরা না, ক্লাসগুলো দেখবে, পাশাপাশি তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমাদের ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের পেজের সাথে সংযুক্ত হওয়ার জন্য বলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় হলো অনার্স প্রথম বর্ষের ব্যবসায় পরিচিতি বিষয়ের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানির উন্নয়ন, এই চ্যাপ্টারটি। এটি তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়। এটি বড় চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটিকে বইতে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে যৌথ মূলধনী কোম্পানির প্রকৃতি, প্রকারভেদ অংশ। দ্বিতীয় অংশ রয়েছে যৌথ মূলধনী কোম্পানির গঠন ও প্রয়োজনীয় দলিল। তৃতীয় অংশে রয়েছে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ও ঋণপত্র এবং শেষ অংশে আছে যৌথ মূলধনী কোম্পানির ব্যবস্থাপনা ও অবসায়ন। আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারটির প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ নিয়ে আমি আমার স্লাইড তৈরি করেছি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য, যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ, যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী, যৌথ মূলধনী কোম্পানির সুবিধা ও অসুবিধা সমূহ, প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। তো শুরুতেই যৌথ মূলধনী কোম্পানি কি? তো যৌথ মূলধনী কোম্পানি আলোচনা করার পূর্বে আমি যৌথ মূলধনী কোম্পানির সম্পর্কে দু একটি কথা বলবো এবং এর ইতিহাস একটু জানার চেষ্টা করব। যৌথ মূলধনী কোম্পানি বা জয়েন্ট স্টক কোম্পানি বর্তমানে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই সুপরিচিত নাম, যদিও কিন্তু এর অগ্রযাত্রা শুরু হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে। মূলত শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে শিল্প ও বাণিজ্যের ক্রমবর্ধমান প্রসারের প্রেক্ষিতে এই ব্যবসায়ের উদ্ভব ঘটে। যৌথ মূলধনী কোম্পানি 1844 সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট নামে
বিশ্বের প্রথম যৌথ মূলধনী কোম্পানি আইন পাশ হয়। এর পরবর্তীতে এই আইনটি পুনর্মার্জন এবং পরিবর্তিত রূপে 1850 সালে আবার প্রকাশিত হয়। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ অনুকরণে কোম্পানি আইন চালু হয় 1913 সালে এবং দীর্ঘ পথ পরিক্রমায় সেই কোম্পানি আইন পরিবর্তিত পরিমার্জিত হয়ে বাংলাদেশে কোম্পানি আইন নামে 1994 সাল থেকে বাংলাদেশে বলবৎ আছে। তো যৌথ মূলধনী কোম্পানি কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যৌথ মূলধনী কোম্পানি বলতে বোঝাচ্ছে কপিত ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগ করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় আইনসম্মতভাবে যে ব্যবসা পরিচালনা করে গড়ে তোলে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। অর্থাৎ এটি হচ্ছে একটি স্বেচ্ছামূলক সংগঠন যেখানে কপিত ব্যক্তি পারস্পরিক মূলধন বিনিয়োগ করে আইনসম্মতভাবে যৌথ মূলধনী কোম্পানি গঠন করে থাকে। চলো এবার বাংলাদেশে বলবৎ 1994 সালে যৌথ মূলধনী কোম্পানি আইনে কি বলা আছে আমরা একটু দেখে নিই। এখানে বলা হয়েছে কোম্পানি মিনস এ কোম্পানি ফর্মড অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট অর এনি এক্সিস্টিং ল। অর্থাৎ কোম্পানি বলতে বোঝাচ্ছে এই 1994 সালের কোম্পানি আইনে গঠিত এবং নিবন্ধিত অথবা অন্য কোনো বিদ্যমান কোম্পানিকে। এখানে এক্সিস্টিং কোম্পানি বা বিদ্যমান কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যে 1994 সালের পূর্বে বাংলাদেশে যে কোম্পানি আইন প্রচলিত ছিল সেই কোম্পানি আইনকে। অর্থাৎ কোম্পানি যৌথ মূলধনী কোম্পানি বলতে আমরা বুঝবো যে এটি যৌথ মূলধনী কোম্পানি আইনে প্রতিষ্ঠিত এবং নিবন্ধিত হয়েছিল। আমরা আরেকটি ডেফিনিশন দেখতে পারি। আমেরিকার বিখ্যাত বিচারপতি জন মার্শাল বলেছেন, এ কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল বিইং, ইনভিজিবল, ইনট্যাঞ্জিবল অ্যান্ড এক্সিস্টিং অনলি ইন কন্টেম্পলেশন অফ ল। এখানে বলা হয়েছে একটি কোম্পানি হচ্ছে একটি কৃত্রিম সত্তা, আর্টিফিশিয়াল বিইং, যেটি ইনভিজিবল, যেটি অদৃশ্য, ইনটাঞ্জিবল, অস্পর্শনীয়, অ্যান্ড এক্সিস্টিং অনলি ইন কন্টেম্পলেশন অফ ল, এবং যেটি আইনের মাধ্যমে টিকে থাকে। তো আমরা সাম আপ করলে বলতে পারি যে যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে সেই কোম্পানি যেটি কৃত্রিম ব্যক্তিসত্তা সম্পন্ন, যেটি অদৃশ্য, স্পর্শনীয় এবং আইনের মাধ্যমে টিকে থাকে। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য বা উপাদান। প্রত্যেকটি ব্যবসার সংগঠনেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে, তেমনি যৌথ মূলধনী কোম্পানিরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যগুলো একে অন্যান্য ব্যবসা সংগঠন থেকে আলাদা করে। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আইনগত বৈশিষ্ট্য বা উপাদান, অন্যগুলো হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য বা উপাদান। তো চলো শিক্ষার্থীরা, আমরা এখন যৌথ মূলধনী কোম্পানির আইনগত বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এখানে আমি কিছু পয়েন্টসের আলোকে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। প্রথম পয়েন্টস হচ্ছে আইন দ্বারা সৃষ্টি। আমরা জানি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, আমাদের কোম্পানি আইনের সংজ্ঞায় বলা আছে যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে যেটি আইনের দ্বারা সৃষ্ট। অর্থাৎ কোনো সংগঠন যদি যৌথ মূলধনী কোম্পানি হিসাবে পরিচিত হতে হয় তাহলে অবশ্যই সেটিকে বাংলাদেশে বা যেটি যেখানেই প্রতিষ্ঠিত হবে সেখানের যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধকের অফিস থেকে ফর্মালিটিস সম্পন্ন করে তাকে যৌথ মূলধনী কোম্পানি খুলতে হবে।
কৃত্রিম ব্যক্তিসত্তা বা আর্টিফিশিয়াল এন্টিটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বুঝো। কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে এখানে বোঝানো হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে যে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি যে শেয়ার হোল্ডাররা রয়েছে বা যারা যৌথ মূলধনী কোম্পানির সদস্য রয়েছে তাদের তাদের থেকে কোম্পানিটি আলাদা থাকবে। অর্থাৎ কোম্পানি তার নিজ নামেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে, নিজ নামেই অন্য কোম্পানির সাথে চুক্তি করতে পারবে, লেনদেন করতে পারবে, প্রয়োজনে অন্য কোম্পানির সাথে মামলা বা অন্যান্য সমস্যা সমাধান করতে পারবে। তদ্রূপ অন্য কোনো পক্ষ কোম্পানির নামে মামলা বা চুক্তি করতে পারবে। এক্ষেত্রে কোম্পানির সদস্যদের থেকে কোম্পানি সম্পূর্ণ আলাদা। অর্থাৎ কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতোই যাবতীয় কার্যক্রম সম্পাদন করবে। একে বলা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা। চিরন্তন অস্তিত্ব বা পারপিচুয়াল সাকসেশন। চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝায়? চিরন্তন অস্তিত্ব বলতে বোঝানো হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির এমন একটি বৈশিষ্ট্য যে এটি একবার গঠিত হলে এটি চলতে থাকবে। অর্থাৎ এটি যেহেতু আইনের দ্বারা সৃষ্ট, শুধুমাত্র আইনের মাধ্যমেই এটি বিলোপ সাধিত হয় বা এটির অবসান ঘটে, অন্যথায় নয়। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একজন সদস্য বা দুইজন সদস্য মারা গেলে সেই ব্যবসাটি বিলোপ সাধিত হয়, বা অন্য একজন অংশীদার বা একজন মালিক যদি পাগল বা দেউলিয়া হয়ে যায় তাহলে ব্যবসাটি গুটিয়ে নিতে হয়। কিন্তু এক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানি যেহেতু অনেক সদস্য, একজন সদস্য বা একাধিক সদস্যের মৃত্যু বা দেউলিয়ার মাধ্যমে কোম্পানি বিলুপ্ত হয় না। এটি যৌথ মূলধনী কোম্পানির একটি অন্যতম বৈশিষ্ট্য, আইনগত বৈশিষ্ট্য। সদস্যদের সীমাবদ্ধ দায়। সদস্যদের সীমাবদ্ধ দায় বলতে আমরা বুঝি যৌথ মূলধনী কোম্পানির সদস্যদের যে দায় রয়েছে সেই দায়টি সীমাবদ্ধ। কি দ্বারা সীমাবদ্ধ? সেটি হচ্ছে সদস্যদের শেয়ার দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ সদস্যরা যেই পরিমাণ শেয়ার ক্রয় করবে, কোম্পানি অবসায়নে বা কোম্পানির কোনো ক্ষতি হলে সদস্যরা সেই পরিমাণ শেয়ারের দায় বহন করবে। নিজস্ব সিলমোহর। যৌথ মূলধনী কোম্পানি যেহেতু আইন দ্বারা সৃষ্ট এবং কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, এই জন্য অবশ্যই কোম্পানির নামে একটি সিলমোহর থাকতে হবে। এই সিলমোহরটি কোম্পানির যাবতীয় দলিল, নথি এবং যাবতীয় চুক্তি সম্পাদনের ক্ষেত্রে এই সিলমোহরটি ব্যবহার করতে হবে। শেয়ার মূলধন। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে শেয়ার মূলধন কি? শেয়ার মূলধন বলতে বোঝাচ্ছে কোম্পানি, আমরা জানি কোম্পানির সদস্যদের কাছ থেকে শেয়ার বাজারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। আর এই কোম্পানির মূলধনগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ারে বিভক্ত থাকে। অর্থাৎ কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলে। কোম্পানি অনুমোদিত মূলধন কত হবে, ইস্যুকৃত মূলধন কত হবে, যাবতীয় সংক্রান্ত বিষয়গুলি কোম্পানির অন্যতম দলিল পরিমাণ নিয়মাবলীতে স্পষ্টভাবে লেখা থাকবে। সদস্য সংখ্যা। কোম্পানি বলতে সাধারণত কোম্পানি বলতে আমরা বুঝি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। তো আমরা এই বিষয়ে প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো সদস্য সংখ্যা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ
শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সম্পত্তির মালিকানা, এটি দ্বারা বলা হচ্ছে কোম্পানি যেহেতু কৃত্রিম ব্যক্তিসত্তা, কোম্পানির যেহেতু নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে, এই জন্য কোম্পানির সকল সম্পদ, সকল বিনিয়োগ, স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মালিকানা কোম্পানির নামেই বর্তাবে। এক্ষেত্রে কোম্পানির যে সদস্যবৃন্দ রয়েছে বা শেয়ার হোল্ডাররা রয়েছে, তাদের ব্যক্তিগত সম্পদ কোম্পানির সম্পদ থেকে আলাদা হবে। বিধিবদ্ধ দায়িত্ব বা স্ট্যাচুরি রেসপন্সিবিলিটি। বিধিবদ্ধ দায়িত্ব বলতে বোঝানো হচ্ছে যৌথমূলধনী কোম্পানি যেহেতু একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়, এই জন্য সরকারের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কিছু দায়বদ্ধতা রয়েছে। যেমন হচ্ছে কোম্পানির ইনকাম স্টেটমেন্ট, আয় ব্যয় বিবরণী প্রস্তুত, কোম্পানির ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্র তৈরি, বার্ষিক হিসাব এবং নিরীক্ষা কোম্পানির, এবং সাধারণ সভা আহ্বান করা এবং বার্ষিক সাধারণ সভা আহ্বান করা সম্পর্কিত কিছু কার্যাবলী কোম্পানিকে সম্পাদন করতে হয়। মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক, এটি একটি গুরুত্বপূর্ণ, যৌথমূলধনী কোম্পানির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেখানে মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক বলতে বোঝানো হচ্ছে কোম্পানির মূল মালিক শেয়ার হোল্ডাররা অবশ্যই কোম্পানির ব্যবস্থাপনা থেকে পৃথক থাকবে। অর্থাৎ কোম্পানির মালিক হলেই কোম্পানির ব্যবস্থাপনা অংশগ্রহণ করতে পারবে না। এক্ষেত্রে কোম্পানির সদস্যদের মধ্য থেকে শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমে কোম্পানির ব্যবস্থাপক নিয়োজিত হবে। অর্থাৎ কোম্পানির ব্যবস্থাপকরা হচ্ছে কোম্পানির সদস্যদের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি। এবং আমরা দেখতে আইনগত বৈশিষ্ট্যের মধ্যে সর্বশেষ হচ্ছে বাধ্যতামূলক নিবন্ধন। বাধ্যতামূলক নিবন্ধন বলতে বোঝানো হচ্ছে যে কোম্পানি হতে হলে অবশ্যই বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। কোনো নিবন্ধন ছাড়া কোনো কোম্পানি গঠিত বা পরিচালিত হতে পারে না। তো এগুলো হচ্ছে কোম্পানি সংগঠনের আইনগত বৈশিষ্ট্য বা উপাদান। চলো শিক্ষার্থীরা, এখন আমরা কোম্পানির সংগঠনের কিছু সাধারণ বৈশিষ্ট্য বা উপাদানসমূহ নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে জটিল গঠন প্রণালী। আমরা জানি কোম্পানি হচ্ছে অন্যান্য ব্যবসা সংগঠনের তুলনায় কোম্পানির সংগঠনের সদস্য সংখ্যা বেশি, কোম্পানির সংগঠনের আয়তন বড় এবং কোম্পানির সংগঠন আইনের দ্বারা সৃষ্ট। এই জন্য কোম্পানির সংগঠনকে গঠন করতে হলে অবশ্যই অনেক জটিলতা মধ্য দিয়ে যেতে হয়। অন্যান্য সংগঠন যেমন আমরা যদি বলি এক মালিকানা সংগঠন, অংশীদারি সংগঠন, সেক্ষেত্রে একজন বা দুইজন বা অল্প কিছু সদস্য একমত হয়ে কোনোরকম আইনি বাধ্যবাধকতা বা আইনি জটিলতা ছাড়াই গঠন করতে পারে। কিন্তু কোম্পানির সংগঠন গঠন করতে হলে অবশ্যই আইনি জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে অধিক মূলধন। কোম্পানি যেহেতু একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান, এই জন্য এখানে অধিক পরিমাণ মূলধনের সমাবেশ ঘটে। আর এই কোম্পানির মূলধন কোম্পানির সদস্যদের মাধ্যমে শেয়ার হস্তান্তরের মাধ্যমে সংগ্রহ করে থাকে। থার্ড ওয়ান হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান। এটি কোম্পানির একটি অন্যতম বৈশিষ্ট্য। সাধারণত কোম্পানি বৃহৎ আয়তন নিয়ে প্রতিষ্ঠিত হয়। একটি কোম্পানির কার্যপরিধি অনেক বিস্তৃত, যেটি কিনা আমরা অন্যান্য ব্যবসা সংগঠনের ক্ষেত্রে অনুপস্থিত দেখতে পাই। স্বেচ্ছা প্রণোদিত সংস্থা। কোম্পানিকে বলা হয় একটি স্বেচ্ছা প্রণোদিত সংস্থা, অর্থাৎ যে কোনো ব্যক্তি ইচ্ছে করলে কোম্পানির সংগঠনের সদস্য হতে পারবে এবং ইচ্ছে করলে কোম্পানির শেয়ার হস্তান্তরের মাধ্যমে কোম্পানি থেকে নাম করতে পারবে, উইথড্র করতে পারবে।
গণতান্ত্রিক ব্যবস্থাপনা। আমরা যে জানি কোম্পানির ব্যবস্থাপনা হচ্ছে কোম্পানির থেকে আলাদা, ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা, সেহেতু কোম্পানির ব্যবস্থাপনা হতে হয় গণতান্ত্রিক, যেখানে আহ, পরিচালকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ পরিচালকদের সিদ্ধান্ত মোতাবেক কোম্পানির যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা হয়। উদ্দেশ্যের নির্দিষ্টতা, এই বৈশিষ্ট্য দ্বারা আমরা বুঝতে পারি যে কোম্পানির উদ্দেশ্য নির্দিষ্টতা বলতে কোম্পানির যে দলিল রয়েছে সেই দলিলের মধ্যে কোম্পানি কি ধরনের বিজনেস করবে, তার প্রকৃতি কি হবে, সেই ধরনের উদ্দেশ্য তাকে অবশ্যই নির্দিষ্ট করতে হবে। লভ্যাংশ বন্টন, কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে নির্দিষ্ট হারে আনুপাতিক হারে লভ্যাংশ প্রাপ্ত হয়। সেই ক্ষেত্রে কোম্পানির সাধারণ সভা আহ্বান করার পরে কোম্পানিদেরকে যার যার পোর্শন অনুযায়ী লভ্যাংশ বন্টন করে, অথবা কোম্পানির সাধারণ সভায় যদি সিদ্ধান্ত গৃহীত হয় যে লভ্যাংশ বন্টন না করা হবে না, তাহলে সেক্ষেত্রে লভ্যাংশ বন্টন না করে সেটি কোম্পানির সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়। চলো বন্ধুরা, এখন শিক্ষার্থীরা আমরা এখন দেখব যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ, অর্থাৎ হচ্ছে পৃথিবীতে কত ধরনের যৌথ মূলধনী কোম্পানি রয়েছে। আমরা স্লাইডে একটি চক দেখতে পাচ্ছি, যৌথ মূলধনী কোম্পানি শ্রেণীবিভাগ। সেখানে যৌথ মূলধনী কোম্পানিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি ও অন্যান্য কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি আমি এখন একে একে সবগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সনদপ্রাপ্ত কোম্পানি বলতে বোঝাচ্ছে 1844 সালে, আমরা জানি হচ্ছে 1844 সালে প্রথম ইংল্যান্ডে কোম্পানি আইন গঠিত হয়। সেই 1844 সালের পূর্বে ইংল্যান্ডের রাজা বা রানীর বিশেষ আদেশ বা অধ্যাদেশ বলে যে কোম্পানিগুলো গঠিত হয়েছিল সেগুলোকে আমরা বলবো হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দ্য ব্যাংক অফ ইংল্যান্ড, হাডসন অ্যান্ড বে কোম্পানি, এগুলো হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানির উদাহরণ। এই কোম্পানিগুলো 1844 সালে কোম্পানি আইন গঠিত হওয়ার পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। সংবিধিবদ্ধ কোম্পানি বলতে বোঝানো হচ্ছে দেশের যে আইনসভা বা জাতীয় সংসদ রয়েছে বা রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে যেই কোম্পানিগুলো গঠিত হয় সেই কোম্পানিগুলোকে, অর্থাৎ দেশের পার্লামেন্টে যেই বা রাষ্ট্রপতির মাধ্যমে যে কোম্পানি গঠিত হয় সেগুলোকে বলা হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। সাধারণত রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ কোম্পানিগুলো হচ্ছে যে কোম্পানিগুলো, সেগুলোকে যৌথ মূলধনী কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি আওতাভুক্ত। যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, এগুলো। নিবন্ধিত কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যে যেই কোম্পানিগুলো 1994 সালে কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত, সেই কোম্পানিগুলোকে। নিবন্ধিত কোম্পানি ছাড়া অন্য কোনো আইনে যে কোম্পানিগুলো গঠিত হয় সেগুলোকে বলা হচ্ছে অনিবন্ধিত কোম্পানি। চলো এবার দেখবো হচ্ছে এছাড়াও আরো কিছু কিছু কোম্পানি আছে, যেমন অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়িক কোম্পানি ও বিশেষ কোম্পানি। আচ্ছা, এখন আমরা দেখব নিবন্ধিত কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি, একটাকে বলা হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি। সসীম দায় সম্পন্ন কোম্পানি বলতে সেই কোম্পানিতে বোঝাচ্ছে যেখানে সদস্যদের দায় তাদের শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ একটি কোম্পানির শেয়ার হোল্ডার যতটুকু শেয়ার ক্রয় করবে তার বিনিময়ে তার ততটুকুই সে দায়
বহন করবে, এর বাইরে সে কোনো দায় বহন করবে না। সসীম দায়সম্পন্ন কোম্পানিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা সসীম দায়সম্পন্ন কোম্পানি এবং শেয়ার মূল্য দ্বারা সসীম দায়সম্পন্ন কোম্পানি। প্রতিশ্রুতি মূল্য দ্বারা সসীম দায়সম্পন্ন কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যেই কোম্পানিতে শেয়ার হোল্ডারদের দায় সসীম হলেও কোম্পানির সদস্যরা শেয়ার হোল্ডাররা প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ সে যদি কোনো শেয়ার হোল্ডার যদি 10 টাকা মূল্যের 100টি শেয়ার ক্রয় করে, তাহলে সে যদি তার 1000 টাকা হচ্ছে তার 1000 টাকা হচ্ছে তার মূলধনের অংশ। কিন্তু সে যদি প্রতিশ্রুতি দেয় যে এর বাইরেও যদি 1000 টাকার বাইরেও যদি দায় হয়, তাহলে বা 3 গুণ বা 4 গুণ যদি দায় সৃষ্টি হয়, তাহলে সে বহন করবে। তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সসীম দায়সম্পন্ন কোম্পানি। শেয়ার দ্বারা সসীম দায়সম্পন্ন কোম্পানি, শেয়ার মূল্য দ্বারা। শেয়ার মূল্য দ্বারা সসীম দায়সম্পন্ন কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যেখানে সদস্যদের দায় তার শেয়ার মূল্য দ্বারা আঙ্কিক মূল্য দ্বারা নির্ধারিত থাকবে। এই ধরনের কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 50 জন, তাকে বলবো হচ্ছে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং যেই কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ 50 জন সদস্য সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, তাকে আমরা বলবো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: মালিকানার ভিত্তিতে এবং হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে: সরকারি কোম্পানি এবং হচ্ছে বেসরকারি কোম্পানি। সরকারি কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যেই কোম্পানির 50% বা তার অধিকের শেয়ার সরকারের অধীনে থাকে। অর্থাৎ এই ধরনের কোম্পানি মূল উদ্যোক্তা হচ্ছে সরকার। যেমন হচ্ছে বাংলাদেশের সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারি কোম্পানি। বেসরকারি কোম্পানি বলতে বোঝাচ্ছে যেই কোম্পানির 51%, 50% বা তার অধিক শেয়ারের মালিক জনগণ, সেই কোম্পানিকে বলছে হচ্ছে বেসরকারি কোম্পানি। অর্থাৎ সরকারি কোম্পানি ব্যতীত রেখে বাকি কোম্পানিগুলিকে বলা হচ্ছে বেসরকারি কোম্পানি। এবং বলা হয় বাংলাদেশের শেয়ার বাজারের অধিকাংশ কোম্পানি হচ্ছে বেসরকারি কোম্পানি। নিয়ন্ত্রণের ভিত্তিতে কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি কে দুই ভাগে ভাগ করা হচ্ছে: সাবসিডিয়ারি কোম্পানি এবং হোল্ডিং কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানি, তোমাদের পরীক্ষা প্রশ্ন আছে সাবসিডিয়ারি কোম্পানি বলতে কি বুঝো? তো সাবসিডিয়ারি কোম্পানি বলতে আমরা সাবসিডিয়ারি কোম্পানি পড়ার আগে আমরা একটু দেখবো হচ্ছে হোল্ডিং কোম্পানি কাকে বলে। হোল্ডিং কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যে কোনো বৃহদায়তন কোম্পানি যখন অপেক্ষাকৃত ক্ষুদ্র কোম্পানির মালিকানা গ্রহণ করে যৌথভাবে কোম্পানি গঠন করে, তাহলে তখন ওই বৃহদায়তন কোম্পানিকে বলা হচ্ছে হোল্ডিং কোম্পানি। অপরপক্ষে সাবসিডিয়ারি কোম্পানি বলতে বোঝাচ্ছে ওই বৃহদায়তন কোম্পানিটি যেই কোম্পানির মালিকানা গ্রহণ করেছে সেটাকে বলবো হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এছাড়া অন্যান্য কোম্পানি রয়েছে, যেমন বিদ্যমান কোম্পানি হচ্ছে যেটি 1994 সালের কোম্পানি আইন প্রবর্তনের পূর্বে গঠিত হয়েছিল। বিদেশি কোম্পানি হচ্ছে যেটি বিদেশে বা বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে গঠিত এবং নিবন্ধিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে
বাংলাদেশে এসে বা বাংলাদেশে আহ, আবার নিবন্ধন করেছে, নিবন্ধিত হয়েছিল, সেই কোম্পানিকে আমরা বলবো হচ্ছে বিদেশি কোম্পানি। অব্যবসায়ী কোম্পানি। অব্যবসায়িক কোম্পানি হচ্ছে যখন কোনো কোম্পানির মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, তখন অর্থাৎ এক্ষেত্রে যে মুনাফা অর্জিত হবে সেটি তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ না করে বিশেষ কোনো উদ্দেশ্য অর্জনের জন্য বা কোনো দাতব্য কাজে বা আর্থসামাজিক কাজে জন্য যে কোম্পানিগুলো গঠিত হয় তাকে বলা হচ্ছে অব্যবসায়ী কোম্পানি। এবং সর্বশেষ হচ্ছে বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানি বলতে বোঝানো হচ্ছে যেটি 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত হয়েছিল, পাশাপাশি সেই কোম্পানির নিজস্ব আইন দ্বারা পরিচালিত। অর্থাৎ এক্ষেত্রে কোম্পানি আইন এবং ওই আহ, প্রতিষ্ঠানের নিজস্ব আইন দ্বারা যে কোম্পানি গঠিত ছিল তাকে বিশেষ কোম্পানি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো আমরা এখন দেখে নিই যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী। তো তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, সেই ছবির মাধ্যমে আমরা দেখব হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে হলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়। প্রথমত হচ্ছে প্রমোশনাল স্টেজ বা স্টেপস। প্রমোশনাল স্টেপস বলতে বোঝানো হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। অর্থাৎ একটি কোম্পানি যখন গঠিত হবে, গঠিত হওয়ার পূর্বে অবশ্যই আহ, কিছু ব্যক্তি বা কোম্পানির, এদেরকে প্রবর্তক বলা হয়, তারা উদ্যোগ গ্রহণ করে। এক্ষেত্রে তারা সদস্যরা যে যে কাজগুলো করবে সেটি হচ্ছে প্ল্যানিং করবে, অর্থাৎ পরিকল্পনা করবে যে কি ধরনের কোম্পানি গঠন করবে, কোম্পানির প্রকৃতি কেমন হবে, কোম্পানির মূলধনের পরিমাণ কি হবে, কোম্পানির ভবিষ্যৎ আহ, অবস্থা বা প্রকৃতি কি হবে। দেন হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস, অর্থাৎ হচ্ছে সম্ভাব্যতা যাচাই করবে যে এটি আহ, আমাদের দেশে যুক্তিযুক্ত কিনা, সেটি যাচাই করবে। অ্যান্ড নেমিং অফ দ্য কোম্পানি, এবং কোম্পানির একটি নাম নির্ধারণ করবে। তো প্রমোশনাল স্টেজে এটি হচ্ছে মূলত মূল বিষয়, যে অর্থাৎ হচ্ছে ব্যক্তি বা সদস্যরা উদ্যোগ গ্রহণ করবে। সেকেন্ড স্টেজ হচ্ছে রেজিস্ট্রেশন অর ইনকর্পোরেশন। এক্ষেত্রে কোম্পানি, আমরা জানি কোম্পানি যেহেতু অবশ্যই নিবন্ধিত হতে হয়, এক্ষেত্রে কোম্পানির যেই ব্যক্তিবর্গরা উদ্যোগ গ্রহণ করেছিল তাদেরকে রেজিস্ট্রেশন আর ইনকর্পোরেশন নিবন্ধন করার জন্য নিবন্ধন করতে হবে। এবং এক্ষেত্রে যে কোম্পানির, আমরা জানি হচ্ছে কোম্পানির দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল রয়েছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেটা হচ্ছে যে স্মারকলিপি এবং পরিমাণ নিয়মাবলী, সেগুলো তৈরি করবে। অর্থাৎ এখানে যে কাজগুলো করবে সেটা হচ্ছে কালেক্টিং রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড ফিল ইট আপ। কোম্পানি কি করবে, সদস্যরা রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করবে রেজিস্ট্রার অফিস থেকে এবং সেটি পূরণ করবে। প্রিপেয়ারিং ডকুমেন্টস অ্যান্ড সাবমিটিং ফর রেজিস্ট্রেশন, ডকুমেন্টসগুলো তৈরি করবে এবং সেগুলোকে রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করবে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এখানে অবটেনিং সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট। অর্থাৎ অবটেনিং সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ করবে। অর্থাৎ কোম্পানি যে ডকুমেন্টসগুলা সদস্যরা তৈরি করবে সেই সদস্যগুলা নিবন্ধন অফিসে জমা দেওয়ার পরে নিবন্ধন যদি সন্তুষ্ট হয়, তাহলে নিবন্ধক কোম্পানির বরাবর এই নিবন্ধন সনদ বা এটাকে কোম্পানির জন্ম সনদ বলা হয়, এটি ইস্যু করবে। এটি ইস্যু করার পরবর্তীতেই প্রাইভেট লিমিটেড কোম্পানি, অর্থাৎ হচ্ছে যে কোম্পানি সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 50 জন, সেই কোম্পানি কাজ শুরু করতে পারবে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিবন্ধনপত্র পাওয়ার পরেও কার্যারম্ভর অনুমতিপত্রের জন্য কোম্পানিকে অপেক্ষা করতে হবে। এবং অ্যাট লাস্ট হচ্ছে ফ্লোটেশন স্টেজ, অর্থাৎ হচ্ছে কার্যারম্ভ পর্যায়ে, অর্থাৎ হচ্ছে যাবতীয় ফর্মালিটিস সম্পন্ন করার পরে একটি কোম্পানি কাজ শুরু করতে পারবে। তো সেই প্রশ্নটি আমাদের আগের যে আমরা যে কোম্পানি গঠন প্রণালী নিয়ে আলোচনা করেছিলাম সেটিরই
আহ, এখানে বলা আছে যে কোম্পানি গঠনের পর্যায় রয়েছে তিনটি: উদ্যোগ গ্রহণ পর্যায়, নিবন্ধন পর্যায় এবং হচ্ছে কার্যারম্ভ পর্যায়। এগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। ওকে, এখন আমরা একটু দেখব হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির কিছু সুবিধাবলী, অর্থাৎ কেন যৌথ মূলধনী কোম্পানি গঠন করা হয় বা মানুষ কেন যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে উদ্বুদ্ধ হয়। প্রথমত হচ্ছে মূলধনের পর্যাপ্ততা। যৌথ মূলধনী কোম্পানি যেহেতু একটি, যেখানে সদস্য সংখ্যা অনেক বেশি, সেহেতু এখানে প্রচুর পরিমাণ মূলধনের সমাগম ঘটে। সেকেন্ড ওয়ান হচ্ছে প্রতিভা ও মূলধনের সমন্বয়। যৌথ মূলধনী কোম্পানির মধ্যে অনেক সদস্য থাকে বিদায় এখানে যেমন মূলধনের যেমন প্রাপ্যতা হয়, তেমনি এখানে অনেক ধরনের প্রতিভার সমন্বয় ঘটে, প্রতিভার আগমন ঘটে। সেই প্রতিভা এবং মূলধনের সমন্বয়ের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি তার অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারে। থার্ড ওয়ান হচ্ছে সীমিত দায়। এটি ঘুরে ফিরেই আমাদের কোম্পানির বৈশিষ্ট্যর ক্ষেত্রেও আমরা দেখেছি সীমিত দায়, অর্থাৎ হচ্ছে লিমিটেড লায়াবিলিটি। এটি যৌথ মূলধনী কোম্পানির একটি অন্যতম সুবিধা। অর্থাৎ হচ্ছে এখানে সদস্যদের দায় তাদের শেয়ারের আংশিক মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকবে। সুদক্ষ পরিচালনা। যৌথ মূলধনী কোম্পানির যেহেতু সদস্যদের দ্বারা নির্বাচিত কিছু দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, এক্ষেত্রে তারা কোম্পানিটি অত্যন্ত সুদক্ষভাবে পরিচালনা করে থাকে। সম্প্রসারণের সুযোগ। যৌথ মূলধনী কোম্পানি আমরা জানি একটি বৃহদায়তন প্রতিষ্ঠান এবং কোম্পানিটি ইচ্ছে করলে তার ব্যবসাটি সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে, কিন্তু অন্যান্য ব্যবসায়ের ক্ষেত্রে আমরা যেটার অভাব বা অনুপস্থিতি লক্ষ্য করতে পাই। সঞ্চয়ে উৎসাহ দান। এটি কিভাবে? যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হোল্ডাররা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার কিনে তারা কোম্পানির মালিকানা লাভ করে এবং তারা যখন যৌথ মূলধনী কোম্পানির বিভিন্ন সুযোগ সুবিধা দেখতে পায় বা অনুধাবন করে, তখন তারা আরও শেয়ার ক্রয়ে আগ্রহী হয় এবং তাদের ব্যক্তিগত সঞ্চয় তারা সঞ্চয় করে। ঋণের সুবিধা। ঋণের সুবিধা বলতে বোঝানো হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানি তাদের মূলধনের ঘাটতি লাঘবে তারা প্রয়োজনে বাজার থেকে ঋণপত্র ইস্যু করে, জনগণের কাছে ঋণপত্র ইস্যু করে তারা মূলধন সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রে তারা ঋণের বিপরীতে ঋণ গ্রহীতা তাদেরকে সুদ প্রদান করে। সামাজিক কল্যাণ। যৌথ মূলধনী কোম্পানি সামাজিক কল্যাণ। যৌথ মূলধনী কোম্পানি একটি সমাজের শুধুমাত্র তারা মুনাফা অর্জনই করে না, মুনাফা অর্জনের বাইরে তারা বিভিন্ন CSR, যেটাকে আমরা বলি হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, পালন করে থাকে। আমরা যদি বলি যে ডাচ বাংলা ব্যাংকের CSR কার্যক্রম অথবা ব্র্যাক ব্যাংকের CSR কার্যক্রম, তারা দরিদ্র অসহায় মেধাবীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। এছাড়াও সমাজের উন্নত মানের পণ্য সামগ্রী সরবরাহ করে থাকে। আরো সামাজিক দায়িত্ব, সামাজিক কল্যাণ নিশ্চিত করে। রাজস্ব আয়। যৌথ মূলধনী কোম্পানির মাধ্যমে সরকার অনেক রাজস্ব আয় করে। এটি কিনা একটি দেশের অর্থনীতির জন্য অন্যতম আয়ের উৎস। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা অতি সংক্ষেপে আমরা যৌথ মূলধনী কোম্পানির কিছু অসুবিধা দেখব। প্রত্যেকটি ব্যবসা সংগঠনের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রেও আমরা যৌথ মূলধনী কোম্পানির কিছু
অসুবিধা লক্ষ্য করতে পাই। তো আমরা প্রথম পয়েন্টস দেখতে পাচ্ছি হচ্ছে সাংগঠনিক জটিলতা। সাংগঠনিক জটিলতা বলতে আমরা জানি, প্রথমেই আমরা দেখেছি যে বৈশিষ্ট্যের মধ্যে যৌথমূলক কোম্পানি যেহেতু আইনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়, সেহেতু এটি গঠন করতে আইনগত জটিলতা ভোগ করতে হয়, যার কারণে অনেক উদ্যোক্তাই যৌথমূলধনী কোম্পানি গঠনের ক্ষেত্রে নিরুৎসাহিত বোধ করে। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। যৌথমূলধনী কোম্পানি যেহেতু পরিচালনা পর্ষদের পরিচালনা পর্ষদে যারা রয়েছে, যা ব্যবস্থাপক বা উচ্চ নির্বাহী যারা রয়েছে, তাদের সিদ্ধান্তে পরিচালিত হয়, সেহেতু অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন মতানৈক্যের কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। স্বজনপ্রীতি, এটি যৌথমূলধনী কোম্পানির একটি অন্যতম অসুবিধা। স্বজনপ্রীতি বা নেপোটিজম বলতে বোঝাচ্ছে যে অনেক সময় যৌথমূলধনী পরিচালকগণ মধ্যে যৌথমূলধনী কোম্পানির মধ্যে নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি দেখা যায়, স্বজনপ্রীতি পরিলক্ষিত হয়। গোপনীয়তার অভাব। যৌথমূলধনী কোম্পানি যেহেতু এখানে অনেক সদস্য এবং অনেক পক্ষ এখানে জড়িত থাকে, সেহেতু ব্যবসায়ের গোপনীয় বিষয়গুলো যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একচেটিয়া ব্যবসায়ের ভিত্তি। যৌথমূলধনী কোম্পানি যেহেতু একটি বড় ধরনের ব্যবসা সংগঠন, সেহেতু এটি অনেক সময় ছোট ছোট ব্যবসায় সংগঠনগুলোকে গ্রাস করে ফেলে বা তাদের মালিকানা গ্রহণ করে থাকে, এবং এক্ষেত্রে বাজারে একচেটিয়া ব্যবসার উদ্ভব ঘটে। আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা। আমলাতান্ত্রিক বা ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে যৌথমূলধনী কোম্পানির যেহেতু এটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্ব হয়, এখানে যেহেতু নানা ধরনের আইনি জটিলতা রয়েছে, তাই এক্ষেত্রে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা আমরা দেখতে পাই, যা কিনা যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে একটি অসুবিধা। অধিক কর প্রদান। আমরা জানি যৌথমূলধনী কোম্পানি সরকারকে অনেক কর প্রদান, ট্যাক্স দিয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে যৌথমূলধনী কোম্পানি সাধারণত দ্বৈত কর প্রদান করে থাকে। একবার হচ্ছে তারা যখন মুনাফা তাদের লভ্যাংশ থেকে একবার হচ্ছে কোম্পানির মোট আয় থেকে একবার, এবং আবার হচ্ছে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ থেকে একবার সরকারকে কর প্রদান করতে হয়, যা কিনা তাদের জন্য অসুবিধার কারণ। পরিচালনা ব্যয়ের আধিক্য। যৌথমূলধনী কোম্পানির মধ্যে বার্ষিক সাধারণ সভা ডাকা, বিধিবদ্ধ সভা ডাকা, পরিচালক বা কর্মচারী নিয়োগ, হিসাবপত্র নিরীক্ষা, যাবতীয় কাজের অনেক পরিচালন ব্যয় হয়। এবং লাস্ট হচ্ছে ফটকা ব্যবসায়ের সুযোগ। যৌথমূলধনী কোম্পানির পরিচালকগণ অনেক সময় কোম্পানির মূল অবস্থান ভালো দেখানোর জন্য কোম্পানির শেয়ারের মূল্য হ্রাস বৃদ্ধি করে প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। এক্ষেত্রে এর মাধ্যমে কোম্পানি ফটকা ব্যবসায়ের সুযোগ গ্রহণ করে, যা কিনা যৌথমূলধনী কোম্পানির একটি অসুবিধা। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার শেষ প্রশ্নটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। আমরা জানি হচ্ছে এখানে আমি প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির আলাদা বৈশিষ্ট্য আমি আলোচনা করিনি, কারণ হচ্ছে আমরা যদি এখানে যে পার্থক্যের বিষয়বস্তুগুলো আছে সেগুলো দেখি, তাহলে আমাদের এইগুলো দিয়েই আমরা আমাদের যদি পরীক্ষা আসে প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য, আমরা সহজেই প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো।
তো আমাদের প্রথম প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে গঠন। আমরা জানি হচ্ছে আমরা ইতিমধ্যে আমাদের আলোচনা উঠে এসেছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে অপেক্ষাকৃত ছোট কোম্পানি, বা যে ক্ষেত্রে যেখানে সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। এখানে আচ্ছা, গঠন যেটি হচ্ছে গঠন করা, যেহেতু অপেক্ষাকৃত ছোট, সেটি গঠন করা হচ্ছে কম জটিলতাপূর্ণ। অপরপক্ষে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা হচ্ছে অধিক জটিলতাপূর্ণ। সেকেন্ড ওয়ান, সদস্য সংখ্যা। অলরেডি আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে 2 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন। পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ তাদের শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কাজ শুরু। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরেই কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরেও কার্যারম্ভের অনুমতিপত্র, অর্থাৎ হচ্ছে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট পাওয়ার পরেও তারা কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। বিবরণপত্র, প্রসপেক্টাস, বিবরণপত্র, এগুলো আমরা পরবর্তী যদি কোনো ক্লাসে আলোচনা করব। এখন আমি বিবরণপত্র, প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বিবরণপত্র প্রস্তুত করতে হয় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে বিবরণপত্র প্রস্তুত করতে হয়। ন্যূনতম মূলধন বা মিনিমাম সাবস্ক্রিপশন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম মূলধন সংগ্রহের কোনো প্রয়োজন নেই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম মূলধন অবশ্যই সংগ্রহ করতে হয়। শেয়ার বিক্রয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। নাম। প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে অবশ্যই লিমিটেড কথাটি উল্লেখ থাকে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে লিমিটেড কথাটি উল্লেখ থাকে না। পরিচালক সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা হচ্ছে 2 জন, অপরপক্ষে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা হচ্ছে 3 জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও কিছু পার্থক্য আমরা দেখতে পাই, যে বিধিবদ্ধ সভা ও বিবরণী। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বিধিবদ্ধ সভা এবং বিবরণী প্রস্তুত করতে হয় না সাধারণত, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অবশ্যই বিধিবদ্ধ সভা ও বিবরণী প্রস্তুত করতে হয়। শেয়ার হস্তান্তর। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। ঋণপত্র। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি অবশ্যই ঋণপত্র ইস্যু করতে পারে। হিসাব নিরীক্ষা। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অডিট না করলেও হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই অডিট করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে কিছু পার্থক্য। তোমরা এই পার্থক্যগুলো বইতে দেখে নেবে। এছাড়াও আরও কিছু পার্থক্য রয়েছে, যেগুলি পার্থক্যটা যদি তোমরা পড়ো, তাহলে তোমরা এখান থেকে প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য সম্পর্কেও আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করছি। পরবর্তী সময়ে আমরা অন্য ক্লাসে পরবর্তী কোম্পানির সংগঠনের আরও যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আশা করব তোমরা কোম্পানির চ্যাপ্টারটি প্রথম অংশটি ভালোভাবে দেখবে এবং
যদি এক্ষেত্রে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তো আজকের মতো এতটুকুই। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। সালামু আলাইকুম।